এখনকার দিনে দিল্লি যেমন সমস্ত ভারতবর্ষের রাজধানী, তখনকার দিনেও প্রায় তাই ছিল। এখনকার দিল্লির কাছেই ছিল সেকালের হস্তিনাপুর। সেখানে রাজত্ব করতেন শান্তনু নামের এক রাজা। শান্তনুর চেহারা ছিল চাঁদের মতো সুন্দর, অদ্ভুত ছিল তার ক্ষমতা। একটা বুড়ো মানুষের গায়েও যদি তিনি হাত দিয়ে দিতেন তবে তার পাকা চুল কালো হয়ে যেত, তার চেহারাও হয়ে যেত জোয়ান ছেলের মতো। দিনের পর দিন রাজ্য শাসনের কঠিন কাজ করে রাজা ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি শিকারে বেরোতেন। আমরা যে দিনটির কথা বলছি সেদিন রাজা শান্তনু গঙ্গার ধারে বনে জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন। হঠাৎ রাজার কি হলো, শিকার ছেড়ে পাত্রমিত্র ছেড়ে তিনি গঙ্গার ধার দিয়ে চলতে লাগলেন। গাছের ছায়ায় পাখির ডাকে আর গঙ্গার ঠান্ডা হাওয়ায় রাজার মন তখন ভারী খুশি হয়ে উঠেছে। এমনই সময় একটি মেয়ের সঙ্গে তার দেখা হলো। মেয়েটি আর কেউ নয়, গঙ্গা নদী একটি সুন্দরী মেয়ের রূপ করে শান্তনুর সামনে ঘুরে বেড়াচ্ছিলেন। তার দিকে তাকিয়ে মহারাজ তার চোখ ফেরাতে পারলেন না। ঢেউ তোলা রাঙা রেশমি শাড়ি, তার গায়ে খোপায় স্বর্গ থেকে আনা পারিজাত ফুল ও হাতে মন্দার ফুলের মালা জড়ানো, তার মোহন রূপে যেন আলো ঠিকরে পড়ছে। রাজা শান্তনু তখন ভারী পছন্দ হয়ে গেল। মিষ্টি হেসে রাজা বললেন, তুমি কে গো মেয়ে, দেবতা না মানুষ? তুমি যেই হও না কেন আমি তোমাকে বিয়ে করতে চাই। গঙ্গা নিজের পরিচয় দিল না, শুধু বললেন, আমাকে বিয়ে করার একটা শর্ত আছে, আমি যাই করি তাতে তুমি বাধা দিতে পারবে না। এতে রাজি হলে তবেই আমি তোমার বউ হব। শান্তনু বললেন, ঠিক আছে, তাই হবে। এরপরে রাজার সঙ্গে সেই অজানা অচেনা মেয়ের বিয়ে হয়ে গেল। ফুলের মধু খেয়ে বসন্তের হাওয়া গায়ে মেখে রাজার দিন কাটে। এমনই করে কত বছর চলে গেল। গঙ্গা মায়ের কোলে আলো করে শান্তনু রাজার ছেলে হলো, কিন্তু ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে গঙ্গা ছেলেকে ভাসিয়ে দিলেন নদীতে। শান্তনু কিছুই বলতে পারলেন না। বিয়ে করার আগে গঙ্গা যে বলেই নিয়েছিলেন কোনো কাজে বারণ করা চলবে না গঙ্গাকে। ছেলেকে ভাসিয়ে দেওয়ার দুঃখ রাজাকে তাই মুখ বুজে সহ্য করতে হলো। যাই হোক, পরের বছর আবার ছেলে এলো গঙ্গা মায়ের কোলে। গঙ্গা তাকেও ভাসিয়ে দিলেন। এই রকম করে 7টি ছেলেকে নদীতে ভাসিয়ে দিলেন গঙ্গা। রাজা তবু কিছু বললেন না, কিন্তু যখন অষ্টম ছেলেটিকে নিয়ে নদীর দিকে এগিয়ে চললেন গঙ্গা, তখনই রাজাও তার পিছু নিলেন। রাজা বললেন, কেমন কঠিন মেয়ে তুমি, তুমি কেমন মা? গঙ্গা এবার পরিচয় দিয়ে বললেন যে সামনে যে নদী দেখছো আমি সেই গঙ্গা, সুন্দরী মেয়ের রূপ করে তোমার বউ সেজেছিলাম। আর যে ছেলে মেয়েগুলোকে আমি ভাসিয়ে দিচ্ছি মুনির সাপ ছিল তাদের ওপর। সব কথা বলে কোলের ছেলেটিকে রাজার হাতে গিয়ে গঙ্গা নিজের জলের মধ্যে মিশে গেলেন। নদীর কুলকুল শব্দের মধ্যে শুধু এইটুকুই বোঝা গেল যে গঙ্গা আছে। ছেলে কোলে শান্তনু বাড়ি ফিরলেন। ছেলের নাম হলো দেবব্রত। দিনে দিনে চাঁদ যেমন বাড়ে তেমনই বড় হয়ে উঠতে লাগলো দেবব্রত। যুবক বয়সে তার চেহারা হলো জোয়ান সিংহের মতো। এখন বিয়ে দিলেই হয়, কিন্তু কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে, তিনি বিধাতার নিয়ে। দেবব্রতের কপালে বিয়ে ছিল না। কপালের ফের এমনই যে তার নিজের বিয়ে তো হলোই না, উল্টে দ্বিতীয়বার বিয়ে করে ফেললেন তার বাবা শান্তনু। ঘটনাটির বলি। এবারে শান্তনু শিকারে বেরিয়েছে, যমুনা নদীর কাছে চলে এসেছে। হঠাৎ সেখানে তার নাকে ভেসে এলো পদ্ম ফুলের মিষ্টি গন্ধ। যমুনার দিকে আরও একটি এগিয়ে রাজা দেখলেন একটি মেয়ে। পদ্ম ফুলের মিষ্টি গন্ধ তারই গা থেকে ভেসে আসছিল। একখানা বৈঠা নিয়ে মেয়েটি নৌকার ওপর বসেছিল। রাজা বলেন, কে গো তুমি, কার মেয়ে? এখানে এই নৌকায় বসে আছো, কি করছো? মেয়েটি বলল, আমার বাবা জেলের মোড়ল, সকলে তাকে দাস রাজা বলে ডাকে। আমি তারই মেয়ে, নাম সত্যবতী। আমি নৌকা চালাই, দুজনে যাত্রী পেলে এপারে ওপারে পৌঁছে দিই। রাজা পছন্দ হয়ে গেল মেয়েটিকে। যেমন সুন্দর তার চেহারা, তেমনই চৌখস তার স্বভাব। শান্তনু সরাসরি দাস রাজার কাছে চলে গেলেন। বললেন, তোমার মেয়েটিকে আমি বিয়ে করতে চাই। দাস রাজা বললেন, মেয়ে দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমার মেয়ে যে ছেলে হবে ভবিষ্যতে সেই পাবে তোমার রাজার সিংহাসন। কথা শুনে শান্তনু একেবারে থতমত খেয়ে গেলেন। বললেন, আমার যে বড় একটা ছেলে রয়েছে, দেবব্রত তার নাম, আমার রাজ্য তো তারই পাওয়ার কথা, রাজ্য পাওয়ার পক্ষে সে উপযুক্ত। শান্তনুর এত কথা শুনেও দাস রাজার মন গলল না।
মনের দুঃখে শান্তনু বাড়ি ফিরে এলেন। কিন্তু সত্যবতীর রূপ আর তাকে বিয়ে করার ইচ্ছে রাজার মন থেকে গেল না। দিনে দিনে রাজার মন হয়ে গেল উদাস, রাজকর্মে চুলোয় উঠল। সব দেখে শুনে কুমার দেবব্রত বাবাকে শুধালেন, আপনার হয়েছে কি? শান্তনু প্রথমে কিছু বললেন না, তারপরে এ কথা সে কথা অনেক কথা বললেন। তাতে ভালো করে বোঝা গেল না তিনি ঠিক কি চাইছেন। তখন কুমার দেবব্রত বুড়ো মন্ত্রীদের কাছে সব শুনলেন। দেবব্রত বুঝলেন সত্যবতীকে বিয়ে করতে না পেরে রাজার এত মন খারাপ। দেবব্রত তখন পাত্র মিত্র আর মন্ত্রীদের নিয়ে নিজেই গিয়ে উপস্থিত হলেন দাস রাজার কাছে। বললেন, আমি সবার সামনে কথা দিচ্ছি, আমি কোনোদিনও রাজা হতে চাইব না। তুমি আমার বাবা শান্তনুর সঙ্গে সত্যবতীর বিয়ের জোগাড় করো। দাস রাজা বললেন, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। তবে তুমি রাজা না হলে তোমার ছেলে তো রাজা হওয়ার প্রশ্ন